আচ্ছা, আজ আমরা শুরু করছি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে দিল্লি সুলতানি। এর আগে আমরা তৃতীয় অধ্যায় শেষ করেছি। তৃতীয় অধ্যায়ে আমরা পাল আর সেন যুগের ওই সময়কার ভারতের সমাজ, অর্থনীতি, সংস্কৃতির কয়েকটি ধারা পড়েছিলাম। আচ্ছা, এটা ছিল থার্ড চ্যাপ্টার। এটা পড়ার পরে এটা আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি শুরু করছি। তুর্কো আফগান শাসন। এই সময় তুর্কিদের আর আফগানদের যে আগমন ঘটেছিল ভারতে, এটা নিয়ে আমরা পড়ব। এটার একটু সংকেত আমরা আগে দ্বিতীয় চ্যাপ্টারে পড়েছিলাম, মনে হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারেই পড়েছিলাম। হ্যাঁ, আমরা এর একটুখানি ইঙ্গিত আমরা দ্বিতীয় চ্যাপ্টারে পড়েছিলাম। দ্বিতীয় চ্যাপ্টারে দেখো, আমরা এখানে এই অংশটাতে আমরা পড়েছিলাম এখানে যে এই দ্বিতীয় চ্যাপ্টারে আমরা একটা জায়গাতে একটু দেখিনি। আমরা এখানে পড়েছিলাম যে এখানে দুজন শাসক ছিলেন যারা দেখো যারা তোমার হচ্ছে ভারতে বারবার আক্রমণ করতে শুরু করলেন। আমরা দুজন শাসকের নাম এখানে পড়েছিলাম। তারা দেখো এই জায়গাতে আছে আরব শক্তি, এটা পেজ নাম্বার 20। দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়েছিলাম এটা, ওই অংশটা, যে আরব শক্তি সিন্ধু প্রদেশ, মুলতান ও উত্তর পশ্চিম ভারতের কিছু অঞ্চল দখল করেন। বিন কাসেমের মৃত্যুর পর তারা ধীরে ধীরে ওই অঞ্চল থেকে সরে যেতে থাকে। আরবরা নবম শতাব্দীর শেষের দিকে ভারতে অভিযান বন্ধ করে দেয়। আরবদের পর আর এক মুসলমান শক্তি তুর্কিরা ভারতের সম্পদের টানে ভারত আক্রমণ করতে উদ্যোগী হয়। তাহলে একটা সময় পর আরবরা ভারত আক্রমণ বন্ধ করে দেয়, কিন্তু এই সময়টাতে মানে আরবদের চলে যাওয়ার পরে নবম শতাব্দীতে যখন আরবরা আক্রমণ করা বন্ধ করে দিলেন ভারতে, তখন আর এক মুসলমান শক্তি, তারা তুর্কি, তারা ভারতের সম্পদের টানে ভারত আক্রমণ করতে উদ্যোগী হয়। যে দুজন সম্রাট, যে দুজন ভারত আক্রমণ করেছিলেন সেই সময়কার, সেটা আমরা পড়েছিলাম। দুজনের দুরকম উদ্দেশ্য ছিল। খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতাব্দীতে গজনির সুলতান মাহমুদ এবং ঘুরের শাসক মইজুদ্দিন মোহাম্মদ বিন শাম, মানে আমরা যাকে মোহাম্মদ ঘুরি বলে চিনি, এই দুই তুর্কি শাসক ভারতীয় উপমহাদেশের বিজয় অভিযানে আসেন। এটা আমরা পড়েছিলাম। এবং তাদের দুটো ভিন্ন উদ্দেশ্য ছিল। একজনের উদ্দেশ্য ছিল যে এই গজনির মাহমুদের প্রধান উদ্দেশ্য ছিল মন্দিরগুলি থেকে সম্পদ লুট করে খোরাসান এবং মধ্য এশিয়ার তার সাম্রাজ্যে তা ব্যয় করা, এরকম উদ্দেশ্য ছিল। এবং সেই উদ্দেশ্যে তিনি ভারতে বিপুল লুটপাট চালান এবং তার জায়গাতে গিয়ে, মানে তার খোরাসানে গিয়ে প্রচুর কিছু নির্মাণ করেন। এরকম একটা পড়েছিলাম। আরেকজনের কথা আমরা পড়েছিলাম, ইনিও, মানে এখানে যে আরেকজনের কথা পড়লাম মোহাম্মদ ঘুরি, ইনিও ভারতে আক্রমণ করতে চাইছিলেন। তার উদ্দেশ্যটা একটু আলাদা ছিল। তিনি চেয়েছিলেন, অন্যদিকে মোহাম্মদ ঘুরি ভারতবর্ষের শাসক হতে চেয়েছিলেন, ভারতবর্ষকে শাসন করতে চেয়েছিলেন তিনি। তো এখানে আমরা মোহাম্মদ ঘুরির কথা পড়েছিলাম তুর্কি শাসক হিসাবে। তিনি কি করলেন, 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধে তিনি রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেন। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান। ঘুরির অন্যতম সঙ্গী কুতুবুদ্দিন আইবক সেই সময় দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এইটুকু মানে আগেই জেনেছিলাম যে মোহাম্মদ ঘুরি এবং এখানে আছে গজনির সুলতান মাহমুদ, এরা দুজন ভারত আক্রমণ করতে শুরু করেছিলেন। তার মধ্যে সুলতান মাহমুদের ভারতে থাকার কোনো উদ্দেশ্য ছিল না, ভারত থেকে সম্পদ লুট করে নিয়ে নিজের দেশে চলে যাওয়ার প্ল্যান ছিল এবং তিনি তাই করেছিলেন। কিন্তু মোহাম্মদ ঘুরি, উনি চেয়েছিলেন যে ভারতে থাকবেন এবং ভারতকে শাসন করবেন, এবং সেই উদ্দেশ্যেই তিনি পৃথ্বীরাজকে হারিয়ে দিয়ে সেখানকার সুলতান হয়ে বসলেন। আর তারপরে মোহাম্মদ ঘুরি মারা গেলে তার এক অনুচর কুতুবুদ্দিন আইবক দিল্লি সুলতানি শাসন করতে শুরু করলেন। তাহলে আমরা এইটুকু আগেই জেনেছিলাম, 20 নম্বর পেজে দ্বিতীয় অধ্যায় আমরা এইটুকুই জেনেছিলাম। এরপরে এই অংশটাই ঘুরে আসছে চতুর্থ অধ্যায়। এই যে মোহাম্মদ ঘুরি ভারতে এলেন, ভারত জয় করলেন, তারপরে তার অনুচর কুতুবুদ্দিন আইবক এখানে রয়ে গেলেন, এবং তারপরের তার যে বংশধরেরা আরও ক্রমশ পরপর বিভিন্ন বংশ আসবে শাসন করতে, সেটাই আমরা পড়ব চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায়ে আমরা চলে যাব। এই চতুর্থ অধ্যায়ে আমরা এখান থেকেই শুরু করব। আচ্ছা, দেখো তাহলে এটা আমরা পড়া শুরু করে দিই।
এই এই চতুর্থ অধ্যায়টা আমরা মোটামুটি পড়ব দ্বাদশ শতকের শেষের দিকে, দ্বাদশ শতক থেকে ওই ষোড়শ শতক পর্যন্ত, মোটামুটি দ্বাদশ থেকে ষোড়শ শতক পর্যন্ত সময়কালের মধ্যে এই তুর্কি আফগান শাসন ভারতে আসে, সেই সময়টুকুর কথা আমরা পড়ব। আচ্ছা, দেখো আমি একটা ছক বানিয়েছি, এই ছকটা তোমরা লিখে নিতে পারো। ছকটা আমি এখানে বানিয়েছি। এই যে সময়কালটা আমরা চতুর্থ অধ্যায়টা পড়ব, সেটা মোটামুটি দ্বাদশ থেকে ষোড়শ শতক পর্যন্ত সময়কাল আমরা পড়ব। এই সময়ের মধ্যে প্রচুর রাজবংশ পরপর ভারতে আসে। তাদের মধ্যে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি, দেখো চ্যাপ্টারটা যেটা পড়ছি সেটা হচ্ছে তুর্ক আফগান শাসন, মানে কিছু তুর্ক শাসন আসে, কিছু আফগান শাসক আসে। এটাকে পুরোটাকে দিল্লি সুলতানি বলা হচ্ছে, যেহেতু দিল্লিকে ঘিরেই তারা সুলতানত গড়ে তুলেছিল, তাদের সাম্রাজ্য গড়ে তুলেছিল, সেই জন্য এটাকে দিল্লি সুলতানি নাম দিয়েছে চ্যাপ্টারটা। এবং সেখানে কারা শাসন করেছিল? তুর্ক আর আফগান শাসকরা। তো এখানে আমি একটা ছক বানিয়েছি, যেটাতে আমরা এই চতুর্থ অধ্যায়ে যাদের যাদের কথা পড়ব। এখানে দাস বংশের, এখান থেকে আইবক, কুতুবুদ্দিন আইবক থেকে শুরু করে ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, এগুলো পড়বে। এরা সবাই দাস বংশের ছিলেন। এরা কিন্তু তুর্কি ছিলেন, এরা সবাই তুর্কি ছিলেন। দাস বংশের বলবন, ইলতুৎমিশ, আইবক, এরা সব দাস বংশের ছিলেন। যাই হোক, তো কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, খলজি বংশ, তুঘলক বংশ, এই পর্যন্ত ছিল তুর্কি শাসন। আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে তুর্ক আফগান। তো এরা হচ্ছে তুর্কি শাসক। আর শেষের দুজন শাসক এসেছিলেন, একটা হচ্ছে সৈয়দ বংশ, একটা লোদি বংশ। এরা হচ্ছে আফগান শাসক। কিছুটা সময় তুর্কিরা শাসন করলো ভারতে, কিছুটা সময় আফগানরা শাসন করলো ভারতে। এবার এই সময়কালটা মিলে, দ্বাদশ থেকে ষোড়শ শতক, এই সময়কালটা মিলে পুরোটার হচ্ছে তুর্ক আফগান শাসন। নাম হয়েছে দিল্লি সুলতানত, তুর্ক আফগান শাসন। এই লিস্টটা তোমরা লিখে নিতে পারো, পড়তে পড়তে সুবিধে হবে। কার পরে কে এলেন সেটা মনে রাখা সুবিধে হবে, কোন সাম্রাজ্যের পরে কোন সাম্রাজ্য এলো, কোন শাসনের পরে কোন শাসন এলো, এটা মনে রাখতে সুবিধে হবে। এই লিস্টটা যদি করে রাখো। প্রথমে আমি লিখেছি কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবকের পরে তার জামাতা, মানে তার মেয়ের বর ইলতুৎমিশ কিছুকাল এখানে শাসন করে ভারতে, এবং ইলতুৎমিশের কিছু বংশধর ছেলে মেয়ে তারাও কিছুকাল শাসন করেন। এবং তারপর গিয়াসউদ্দিন বলবন বলে তাদেরই এক কর্মচারী সেখানে এদেরকে হাঁটিয়ে দিয়ে নিজে শাসক হয়ে যায়। তারপর গিয়াসউদ্দিন বলবনের কিছু বংশধরেরা কিছুকাল করেন। তারপরে আসে খলজি বংশ, জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, এই ধরনের কিছু খলজি বংশ আসে। তারপরে আসে তুঘলক বংশ, মোহাম্মদ বিন তুঘলক, ফিরোজ শাহ তুঘলক, এরকম কিছু তুঘলক বংশের সুলতান আসেন। এই পর্যন্ত হলো তুর্কিদের শাসন। তারপর তুর্কিদেরকে হাঁটিয়ে দিয়ে আফগানরা একটু জায়গা করে নেয়। আফগানদের সৈয়দ বংশ আসে এবং তারপর লোদি বংশ আসে। তা আমরা এই সমস্ত বংশগুলোর কথা পড়ব। আর এই সময়টাতে বাংলা যখন সৈয়দ, লোদি এরকম সাম্রাজ্য চলছে, সেই সময় বাংলাতেও কিছু শাসন আসে। ইলিয়াস শাহী, হুসেন শাহী বলে দুটো বংশ আসে। সেই দুটো আমি এখানে উল্লেখ করিনি, যেহেতু এইগুলো পুরো ভারতের ক্ষেত্রে দেখাচ্ছে। এই শাসনটা পুরো ভারতের ক্ষেত্রে দেখাচ্ছে, দিল্লির ক্ষেত্রে দেখাচ্ছে। এই সময়কালে একটা বাংলার শাসক এখানে লেখা যেতে পারে, বাংলাতে শাসন করে ইলিয়াস শাহী আর হুসেন শাহী বলে দুটো বংশ। সেটা পাশে লিখে নিতে পারো, ইলিয়াস শাহী ও হুসেন শাহী বাংলা বলে কোড করে নিতে পারো। এটা দিল্লির ক্ষেত্রে শাসনগুলো লিস্ট আপ করেছি এবং চ্যাপ্টারও তাই আছে, এবং নামও হয়েছে চ্যাপ্টারে দিল্লি সুলতানাত। আচ্ছা, তো এই লিস্টটা তোমরা একটু লিখে নিতে পারো, পড়তে পড়তে আমি যখন পড়াবো তখন এই লিস্টটা পাশে রাখতে পারো, দেখার সুবিধে হবে। আচ্ছা, যাই হোক, এবার আমি মূল পড়াতে ফিরে যাই। দিল্লি সুলতানি, তুর্ক আফগান শাসন পড়ছি। দেখো, সুলতান কে? মোহাম্মদ ঘুরি মারা গেলে, 1206 খ্রিস্টাব্দে মারা গেলেন মোহাম্মদ ঘুরি। তার জয় করা অঞ্চলগুলি ভাগ হয়ে যায় তার 4 জন অনুচরের মধ্যে। 4 জন অনুচর কে কে ছিলেন? একজন ছিলেন তাজউদ্দিন ইয়ালদুজ, আরেকজন ছিলেন নাসিরউদ্দিন কুবাচা, আরেকজন ছিলেন বখতিয়ার খলজি, আরেকজন ছিলেন কুতুবুদ্দিন আইবক। এই কুতুবুদ্দিন আইবকের আমি নাম লিখেছি। এবার দেখো, এখানে তাজউদ্দিন ইয়ালদুজ পেলেন গজনির অধিকার,
নাসিরুদ্দিন কুবাচা পেলেন মুলতান ও উছের শাসক হয়ে বসলেন। বখতিয়ার খলজি বাংলাদেশের শাসক হন, মানে বাংলার শাসন করতে শুরু করেন খলজি। আর লাহোর ও দিল্লির অধিকার হয় কুতুবউদ্দিন আইবক। আমি এটা দিল্লি সুলতানতি পড়ছি, তো আমি প্রথমে কুতুবউদ্দিন আইবকটার জন্য লিখেও নিয়েছি। তাহলে মোহাম্মদ ঘুরির পরে দিল্লির শাসনের অধিকার পান কুতুবউদ্দিন আইবক। এবার আমরা কুতুবউদ্দিনের আইবকের পরে কারা কারা শাসক এলো সেগুলো পড়ব। দিল্লিকে কেন্দ্র করে আইবক সুলতানি শাসন প্রতিষ্ঠা করলেন। সুলতান একটা উপাধি, দেখো এটা একটু মনে রাখার মতো বিষয়, সেটা হচ্ছে দাঁড়াও, সুলতান হচ্ছে একটা উপাধি। সুলতান একটা উপাধি। সুলতান কি না, সুলতান হচ্ছে একটা উপাধি, দাগ নিয়ে নিতে পারো। সুলতান একটা উপাধি, দাগ নিয়ে নাও। তুর্কি শাসকরা অনেকেই এই উপাধি ব্যবহার করতেন। আদতে আরবি ভাষায় সুলতান শব্দের মানে কর্তৃত্ব, এটাও দাগ নাও। আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কি না কর্তৃত্ব বা ক্ষমতা, এই ধরনের বিষয়কে বোঝায়। যে অঞ্চলের মধ্যে সুলতানের কর্তৃত্ব চলতো তাকে বলা হয় সুলতানত বা সুলতানি। তাহলে দিল্লির মধ্যে যদি সুলতান শাসন করছেন তাহলে দিল্লিটাকে কি বলবো, বলবো সুলতানত বা সুলতানি। দিল্লি, এটাও দাগ নিয়ে নাও, যে অঞ্চলের মধ্যে সুলতান কর্তৃত্ব চালাতেন তাকে বলা হয় সুলতানত বা সুলতানি। তাহলে যদি বলা হয় সুলতানি কাকে বলে বা সুলতানত কাকে বলে, তাহলে বলবে যে অঞ্চলের মধ্যে সুলতান কর্তৃত্ব চলতো, সুলতানের কর্তৃত্ব চলতো, তাকে বলা হয় সুলতানত বা সুলতানি। দিল্লিকে কেন্দ্র করে ভারতবর্ষে সুলতানদের ক্ষমতা ও কর্তৃত্ব বজায় ছিল, তাই তার নাম দিল্লি সুলতানি বা সুলতানাত। ঠিক আছে, এদিকে একটা ছোট্ট টুকরো কথা আছে, এটা পড়ে নি। টুকরো কথাটা একটা ভালো কথা বলা আছে, দেখো একটু দেখি। শাসকের উপাধি, রাজা, সম্রাট, সুলতান, এই সব শব্দগুলোই শাসকের উপাধি। শাসকের ধর্ম ও দেশ এবং শাসনের ক্ষমতার হেরফের উপাধিগুলির ব্যবহার বদলে যেত। যেমন রাজা হলেন রাজ্যের শাসক, রাজা কথাটা সংস্কৃত থেকে এসেছে, তাই ভারতবর্ষে অমুসলমান শাসকদের রাজা বলা হতো। আবার যে রাজা অন্য রাজ্য জয় করে বিরাট অঞ্চলের শাসক হয়েছেন তিনি সম্রাট। আমরা জানি সম্রাটের আন্ডারে কাজ করেন রাজা। রাজার যে অংশটা শাসন করেন সেটা অল্প, সম্রাট যে অঞ্চল শাসন করেন সেটা বিশাল বড়, সেই জন্য সম্রাটের আন্ডারে রাজাকে থাকতে হয়। সেই রকমই বলছে সাম্রাজ্যের শাসক তিনি, সাম্রাজ্যের একটি বিরাট অঞ্চল, তার সব দেখভাল সম্রাটের দায়িত্ব। একটি সাম্রাজ্যের ভিতর রাজ্য থাকতেও পারে, রাজা সম্রাটের চেয়ে সম্মান ও ক্ষমতায় ছোট। সুলতানরা ছিলেন তুর্কি, সেই জন্যই রাজা বা সম্রাট উপাধি না নিয়ে সুলতান উপাধি নিলেন। তাহলে যাকে আমরা সম্রাট বলছি আসলে তিনিই সুলতান, মানে এটা সম্রাট যেহেতু মুসলিম ছিলেন, তুর্কিরা মুসলিম ছিলেন, তাই তারা নিজেদেরকে সম্রাট না বলে সুলতান উপাধিটা গ্রহণ করলেন। ঠিক আছে, তাহলে যাকে আমরা সম্রাট বলতাম মুসলিম শাসক হিসেবে তিনি সুলতান নাম নিলেন, সুলতান উপাধি নিলেন। তাই কুতুবউদ্দিন আইবককে সুলতান বলা হয়। এবং এইখানে আমরা তুর্ক এবং আফগান যত শাসকের নাম পড়ব সকলকে আমরা সম্রাট না বলে আমরা সুলতানই বলবো, কেন কি তারা নিজেদেরকে সুলতান বলতেন, সম্রাট বলতেন না, কারণ তারা মুসলিম ছিলেন। যদি তারা অমুসলমান হতো তাহলে তারা হয়তো সম্রাট উপাধি নিত, কিন্তু যেহেতু তারা মুসলিম ছিলেন তাই তারা সুলতান উপাধিটা গ্রহণ করলেন। আচ্ছা, এবার দেখো খলিফা ও সুলতানের সম্পর্ক। খলিফা তোমরা আগে পড়ে এসেছো, 2 নম্বর চ্যাপ্টার মনে হচ্ছে, 2nd চ্যাপ্টারে তোমরা পড়ে এসেছো খলিফা। তো এই যে সুলতান ছিলেন তার সাথে খলিফার সম্পর্ক কেমন ছিল? হজরত মোহাম্মদের মৃত্যুর পর থেকে ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন খলিফা, এটা আমরা আগেই জানতাম। আবার খলিফাকে আমরা ধর্মগুরু হিসেবেও পড়েছি। আচ্ছা, ইসলামের আওতায় যত অঞ্চল ছিল তার মূল শাসক তিনি। খলিফা আবার ধর্মগুরুও বটে, আচ্ছা বলেও দিয়েছে। এ বিষয়ে তোমরা 2য় অধ্যায়ে 20 নম্বর পৃষ্ঠাতে পড়েছ। ফলে দিল্লি সুলতানির উপরেও আদতে খলিফারই অধিকার ছিল। ত্রয়োদশ শতকে মুসলমানদের কর্তৃত্ব ছিল বিশাল অঞ্চলে। একজন খলিফার পক্ষে সমস্ত অঞ্চল শাসন করা সম্ভব ছিল না, যে কারণে দেখো একজন সম্রাটের পক্ষে যেমনভাবে সমস্ত অঞ্চলটা শাসন করা সম্ভব হয় না, তো কি করতে হয়, বিভিন্ন রাজাদেরকে সেই দায়িত্ব দিতে হয়। তো খলিফা অত বড় জায়গার অধিকারী হয়ে সমস্ত জায়গাটা নিজের পক্ষে দেখাশোনা করা, শাসন করা সম্ভব নয়। তো কি করতেন, খলিফা অনুমতি দিতেন সুলতানদেরকে যে তোমরা এই সমস্ত অঞ্চল দেখাশোনা করো।
শাসন করো। তাই বলেছে যে তাই খলিফার থেকে অনুমোদন নিয়ে নানান অঞ্চলে নানান ব্যক্তি শাসন করতেন। তেমনি ভারতবর্ষ বা হিন্দুস্থানের শাসক ছিলেন সুলতান। কিন্তু এমনিতে সুলতানরা খলিফাকে যে খুব মেনে চলতেন তা নয়, তবে মাঝে মধ্যেই কে সুলতান হবেন এই নিয়ে গোলমাল পাকিয়ে উঠত। ধরা যাক কোনো তুর্কি সেনাপতি অনেক অঞ্চল জয় করেছেন, এই অঞ্চলটি তিনি নিজেই শাসন করতে চান। তখন ওই সেনাপতি খলিফার কাছে উপহার পাঠিয়ে সুলতান হওয়ার আর্জি জানাতেন। তার মানে খলিফার অনুমোদনের অত্যন্ত সম্মান ছিল। খলিফা যদি অনুমোদন দিত সুলতানকে, তাহলে সেটা সবাই সম্মান দিয়েই দেখতো আর কি। সেই অনুমোদনকে বাকিরা নাকচ করতে পারতো না। তেমনই একটা গোলমাল পাকিয়ে উঠল দিল্লি সুলতানিতেও। তাজউদ্দিন ইয়ালদুজ গজনির শাসক হিসেবে দিল্লির উপরের অধিকার কায়েম করতে চাইলেন। কুতুবউদ্দিন তাতে রাজি হলেন না। গজনির সঙ্গে দিল্লির সম্পর্ক বন্ধ হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এখানে যা পড়লাম তার মধ্যে মোহাম্মদ ঘুরি কত সালে মারা গেলেন সেটা মনে রাখবো, দাগ নিয়ে নেব। আচ্ছা, আর তার যে 4 জন অনুচরের কথা বললেন, তাজউদ্দিন ইয়ালদুজ, নাসিরউদ্দিন কুবাচা, বখতিয়ার খলজি আর কুতুবউদ্দিন আইবক, এরা কোন কোন অঞ্চলে শাসন পেলেন সেটা মনে রাখাটা একটু জরুরি। ঠিক আছে। আর এখানে সুলতান শব্দের অর্থ কি? সুলতান একটা কি না উপাধি। সুলতান শব্দের অর্থ কি? সুলতানি বা সুলতানাত কাকে বলে? এই অংশগুলো দাগ নিয়ে নাও এবং এগুলো 1 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো আমরা পরের স্ট্যান্ডে পড়ি। বলছে কিন্তু কুতুবউদ্দিনের জামাই ইলতুৎমিশ যখন সুলতান হলেন তখনই গোলমাল জটিল হয়ে উঠল। আচ্ছা দেখো এখানে কি বলেছে, কুতুবউদ্দিনের জামাই। আমরা জানি কুতুবউদ্দিন আইবক দিল্লির শাসক হলেন। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কুতুবউদ্দিন আইবক দিল্লির শাসক হলেন। এবার কুতুবউদ্দিনের জামাই, মেয়ের বর, সেই ইলতুৎমিশ এবার সুলতান হলেন। কুতুবউদ্দিনের মারা যাওয়ার পর তার জামাই ইলতুৎমিশ সুলতান হলেন। আচ্ছা একটা কথা বলো, সবাই চায় মানে সাধারণত কি হয় যে সুলতান মারা গেলে তার ছেলে আবার সুলতান হয়, কিন্তু এক্ষেত্রে হয়েছে তার জামাই সুলতান হয়ে গেছে। তাহলে তোমাদের এমনি সাধারণভাবে কি মনে হচ্ছে, একটা গোলমাল লাগার সম্ভাবনা রয়েছে যে জামাই অন্য বংশের, জামাই তো অন্য বংশের, তাহলে সুলতান কি করে হয়ে গেল, কুতুবউদ্দিনের উত্তরাধিকারী কি করে হবে, সে নিয়ে একটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে হয় গন্ডগোল হবেও, কেননা তখনই গন্ডগোল জটিল হয়ে উঠলো, এটা লেখা আছে। একে তো ইলতুৎমিশ কুতুবউদ্দিনের জামাই, ছেলে নয় যেটা বললাম আমি, তার উপরে নাসিরউদ্দিন কুবাচা মুলতান থেকে এসে লাহোর ও পাঞ্জাবের খানিক অংশ দখল করে নিলেন। আচ্ছা, অন্যান্য অঞ্চলেও ক্ষমতাবান তুর্কিরা, যাদেরকে আমির বলা হয়, কর্তৃত্ব করতে লাগলেন। ফলে ইলতুৎমিশ পড়লেন বিপদে। কেউই তাকে দিল্লির সুলতান বলে মানতে চায় না। তারা তার অধিকার নিয়েও প্রশ্ন তোলে। অধিকার নিয়ে প্রশ্ন তোলাটা খুব স্বাভাবিক, কেন কি এখানে কুতুবউদ্দিন একটা বংশের, কিন্তু তার জামাই সে তো অন্য একটা বংশের, তাহলে কুতুবউদ্দিনের বংশের সুলতান হচ্ছে কি করে, সেই নিয়ে একটা সমস্যা তৈরি হয়। এবার এই সমস্যাটা সমাধান করার জন্য ইলতুৎমিশ কি করলেন এটাই দেখার। তখন ইলতুৎমিশ দিল্লি সুলতানিতে নিজের অধিকার বজায় রাখতে খলিফার অনুমোদন প্রার্থনা করেন। এর আগে আমরা পড়ে এলাম যে সুলতানকে শাসন করতে হলে খলিফার অনুমোদন দরকার হতো। যদি খলিফা অনুমোদন দিত তাহলে কেউ আপত্তি করার সাহস দেখাতো না, মেনে নিতে বাধ্য হতো। তো ইলতুৎমিশ ওইটাই করলেন, খলিফার কাছে অনুমোদন প্রার্থনা করলেন। খলিফার কাছে নানান উপহার পাঠান। তার বদলে বাগদাদের খলিফা ইলতুৎমিশকে দূরবাস ও খিলাত পাঠান এবং দিল্লি সুলতানিতে ইলতুৎমিশের কর্তৃত্বকে অনুমোদন দেন। তাহলে ইলতুৎমিশ কী করলেন, যখন তাকে কেউই মেনে নিচ্ছে না দিল্লির সিংহাসনে, দিল্লি সুলতানাতে কেউই মেনে নিচ্ছে না সুলতান বলে, তখন তিনি কী করলেন, খলিফার কাছে নানা রকমের উপহার পাঠিয়ে অনুমোদন চাইলেন, অনুমোদন প্রার্থনা করলেন। দিয়ে তারপর খলিফা তাকে অনুমোদন দিয়ে দূরবাস ও খিলান পাঠালেন এবং তাকে তোমার হচ্ছে সুলতান হিসেবে অনুমোদন দিলেন, সুলতান হিসেবে অনুমোদন দিলেন। এবার এই জায়গাতে আমাদের 3টে শব্দ একটু অচেনা লাগতে পারে। একটা হচ্ছে এখানে আমির পড়লাম, আমিরটা জানতেও পারো বা অচেনা লাগতেও পারে। আমির পড়লাম, এখানে দূরবাস পড়লাম, এখানে খিলাত পড়লাম, সেটা একটু
এই টুকরো কথাতে কথার মানে দিয়ে দিয়েছে, এখানে দেখে নেব একটু, তারপরে বাকিটা আবার পড়বো। আচ্ছা, কি বলেছে? আমির উঁচু বংশে জন্ম, বড়লোক ব্যক্তি, তাদেরকে আমির বলা হয়। তবে সাধারণভাবে বলা হয়, তবে দিল্লির সুলতানির ইতিহাসে শাসন কাজে নিযুক্ত বিশিষ্ট ব্যক্তিদের আমির বলা হতো। কোনো বিশিষ্ট পদে নিযুক্ত আছে যারা, তাদেরকেই সুলতানের ইতিহাসে আমির বলা হতো। আমির শব্দেরই বহু বচন হলো ওমরাহ। আমির, অনেকগুলো আমিরকে মিলে তাদেরকে ওমরাহ বলা হয়। তাহলে আমির হচ্ছে উচ্চপদস্থ একজন ব্যক্তি, সুলতানের উচ্চপদস্থ একজন ব্যক্তি হচ্ছে আমির। আর দূরবাস কি? এই যে খলিফা ইলতুৎমিশকে পরিবর্তে কি দিলেন? দূরবাস দিলেন আর খিলান দিলেন এবং অনুমোদন দিলেন সুলতান হিসাবে। দূরবাসটা কি না? স্বাধীন শাসনের প্রতীকদণ্ড। প্রত্যেকটি একটা মানে যেমন ধরো যে সমস্ত দেশ স্বাধীন, যেমন ভারতবর্ষ স্বাধীন দেশ, তার নিজস্ব একটা পতাকা রয়েছে। তো নিজস্ব একটা পতাকা থাকা, সেটা হচ্ছে একটা প্রতীক, কিন্তু যে আমার দেশ স্বাধীন। সেরকমই স্বাধীন শাসনের একটা প্রতীকদণ্ড দিলেন তোমার হচ্ছে খলিফা। আর একটা কি দিলেন? খিলাত দিলেন, মানে আনুষ্ঠানিক পোশাক, এক রকমের পোশাক দিলেন। এই পোশাক দেওয়া এবং এই দণ্ড দেওয়া, অর্থাৎ দণ্ড দেওয়ার মানে হচ্ছে যে আমি তোমাকে স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনার দায়িত্ব দিলাম, এরকম বলে পাঠালেন খলিফা। দিয়ে দূরবাস আর খিলাত দিলেন। দূরবাস মানে হচ্ছে স্বাধীন শাসনের প্রতীকদণ্ড এবং খিলাত মানে হচ্ছে আনুষ্ঠানিক পোশাক। আচ্ছা, তাহলে ইলতুৎমিশ এইভাবে দিল্লি শাসন করার অনুমোদন পেয়ে গেলেন। এখানে আর একটা টুকরো কথা আছে, এটা পড়ে নেব। খুতবা কথাটির আসল মানে হলো ভাষণ। কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম একটি ভাষণ পড়তেন। শুক্রবারের দুপুরের নামাজকে কি বলে? জোহরের নামাজ পড়ে সবার সামনে ওই ভাষণ বা খুতবাটি পাঠ করা হতো। তাতে সমকালীন খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকতো। এর মধ্যে দিয়ে সুলতান যে নিয়ম মেনে শাসক হয়েছেন সেটা বারবার জানান দেওয়া হতো। নিয়ম মেনে মানে হচ্ছে খলিফার অনুমোদন নিয়ে। এবার দেখো এই অংশটা পড়ে নি। আচ্ছা, তাহলে খুতবা মানে হচ্ছে এক রকমের ভাষণ, ঠিক আছে। আচ্ছা, তো খলিফার অনুমোদন। ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান 1229 খ্রিস্টাব্দে। এটা দাগ দিয়ে রাখো, ভীষণ ইম্পর্টেন্ট। প্রশ্ন আসতে পারে 1 নম্বরের, ইলতুৎমিশ কত সালে খলিফার অনুমোদন পান? 1229 খ্রিস্টাব্দে। সুলতানরা তাদের মুদ্রায় নিজেদের খলিফার প্রতিনিধি বলে খোদাই করতেন। প্রতি শুক্রবার নামাজে খলিফার নাম বলতেন। এই যে খুতবাটা যে পাঠ করা হতো, সেখানে খলিফার নাম বলা হতো। মোহাম্মদ বিন তুগলক প্রথমে তার আমলের মুদ্রায় খলিফার নাম খোদাই করা বন্ধ করে দেন। তবে পরে ঘন ঘন বিদ্রোহে জেরবার হয়ে তিনি আবার নিজের মুদ্রায় খলিফার নাম খোদাই করার আদেশ দেন। খলিফার থেকে অনুমোদনপত্রও আনিয়ে নেন। ফিরোজ শাহ তুগলককেও দুবার খলিফার অনুমোদন পান। ফিরোজ শাহ তুগলকও দুবার খলিফার অনুমোদন পান। এরপর থেকে অবশ্য ভারতে খলিফার থেকে অনুমোদন চাওয়ার প্রথা বন্ধ হয়ে যায়। আবার মুঘল বাদশাহরা ভারতের বাইরের কাউকে মর্যাদা ও ক্ষমতায় নিজেদের সমান বলে মনে করতেন না। আচ্ছা, তাহলে এখান থেকে এটাই মনে রাখার বিষয় যে ইলতুৎমিশ কত সালে খলিফার অনুমোদন পান। আচ্ছা, এটা যেটা পড়ছিলাম সেটাই এখানে কন্টিনিউ করবো, মাঝখানে টুকরো কথাটা পড়ে নিলাম। তাহলে কি হলো? ইলতুৎমিশ দিল্লি সুলতানতে কেউ মেনে নিচ্ছিল না, তাই জন্য তিনি খলিফার কাছে অনুমোদন চাইলেন এবং খলিফা তাকে দূরবাস আর খিলান দিয়ে অনুমোদন দিয়ে পাঠালেন। এই পর্যন্ত হলো। এভাবে যখনই শাসন ও অধিকারের ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠত, তখনই দিল্লির সুলতানরা খলিফার আনুগত্য স্বীকার করে তার অনুমোদন চাইতেন। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো? লিখে নাও, দিল্লির শাসকদের বা দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো? যদি এই প্রশ্নটা আসে তাহলে এখান থেকে লিখবে যে ইলতুৎমিশ দিল্লির সুলতানিতে নিজের অধিকার বজায় রাখার খলিফার অনুমোদন প্রার্থনা করেন। খলিফা নানা রকম উপহার পাঠান এবং ইলতুৎমিশকে দূরবাস ও খিলান পাঠান এবং কর্তৃত্ব অনুমোদন দেন। এইভাবে যখনই শাসন ও অধিকারের ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠত, তখনই দিল্লির সুলতানরা খলিফার আনুগত্য স্বীকার করে অনুমোদন চাইতেন। বোঝা গেছে? এটা হবে উত্তর। এখানটুকু লিখে এখানে 2 লাইন। প্রশ্নটা হলো দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো?
প্রশ্নটা আবার বলছি, দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো? দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো? এই অংশটুকু লিখে তারপরে এইখানে এই দুটো লাইন লিখে শেষ করবে। মাঝের টুকরো কথাটা নয় কিন্তু, এইখানে এতটা লিখবে, তারপরে এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই দু লাইন। আচ্ছা, তবে কাজের দিক থেকে দিল্লির সুলতানরা প্রায় চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন। খলিফারা কেউই দূর হিন্দুস্তানের ব্যাপারে নাক গলাতেন না। এভাবেই দিল্লির সুলতানি নিজের মতো করে ভারতবর্ষে বা হিন্দুস্তানে প্রায় 320 বছর শাসন জারি রাখতে পেরেছিল। আচ্ছা, এবার পড়ব দিল্লি সুলতানি খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের প্রথম ভাগ। দেখো এখানে একটু ইলতুৎমিশের কথাটা একটু ডিটেলসে আছে। ইলতুৎমিশ, মোহাম্মদ ঘুরি মারা গেলেন, তারপরে আমাদের কুতুবউদ্দিন আইবক এলেন। মোহাম্মদ ঘুরি মারা গেলেন, কুতুবউদ্দিন আইবক এলেন, তারপরে কুতুবউদ্দিন মারা যাওয়ার পরে ইলতুৎমিশ তার জামাই ইলতুৎমিশ সুলতান হলেন। ইলতুৎমিশের কয়টা সমস্যা দেখা দিল, সেই সমস্যাগুলো নিয়ে পড়লাম। এবার দেখো ওই কথাটা এবার একটু ডিটেলসে বলবে। কুতুবউদ্দিন আইবকের 1206 থেকে 1210 পর্যন্ত শাসন করেছিলেন সময়ে দিল্লিতে তুর্কি শাসন স্বাধীনভাবে বিকশিত হতে শুরু করে। প্রথম দিকে তুর্কি সুলতানদের মধ্যে ইলতুৎমিশ ও রাজিয়া ছিলেন ইলবারি তুর্কি। বলবন ও নিজেকে ইলবারি বলে দাবি করেছিলেন। ইলতুৎমিশের সময় 1211 থেকে 1236, ইলতুৎমিশ শাসন করেছিলেন 1211 থেকে 1236, বেশ কয়েক বছর শাসন করেছিলেন উনি। সময়ে দিল্লি সুলতানির সামনে প্রধান 3টি সমস্যা ছিল। দেখো এটা একটা প্রশ্ন হতে পারে কিন্তু, যে ইলতুৎমিশের সময়ে দিল্লি সুলতানির সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল। প্রশ্নটা হচ্ছে এখানে আমরা যেটা এখন পড়ব, যে প্রশ্নটা হচ্ছে ইলতুৎমিশের সময়ে দিল্লি সুলতানির সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল। আবার বলছি, ইলতুৎমিশের সময়ে দিল্লি সুলতানির সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল। প্রশ্নটা এরকম আসতে পারে। তো দেখো উত্তরটা এখানেই আছে। ইলতুৎমিশের সময়ে দিল্লি সুলতানির সামনে প্রধান 3টি সমস্যা ছিল। 3টে সমস্যা ছিল বলছে। কি কি সমস্যা না, প্রথমত হলো কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহ শক্তিকে দমন করা যায়। ইলতুৎমিশ যখন সুলতান হলেন তখন তার সামনে 3টে সমস্যা এলো। একটা কি না, কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহ শক্তিকে দমন করা যায়। আচ্ছা, এই সময় বিদ্রোহ কেন হচ্ছিল? বিদ্রোহ হওয়ার কারণ ছিল এই যে বললাম, কুতুবউদ্দিনের জামাই ইলতুৎমিশ সিংহাসনে বসে গেলেন, সুলতান হয়ে গেলেন, কিন্তু সবাই সেটা মেনে নিতে পারছিলেন না, যেহেতু তিনি ইলতুৎমিশ কুতুবউদ্দিনের জামাই ছিলেন, ছেলে নয়। তাই একটা বিদ্রোহ, সেই সময় একটা বিদ্রোহ ঘনিয়ে উঠেছিল। উনি চাইছিলেন, ওনার সামনে সমস্যা ছিল একটা, যে কিভাবে এই বিদ্রোহগুলোকে দমন করা যাবে। এটা ছিল প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা ছিল কিভাবে মধ্য এশিয়ার দুর্ধর্ষ মঙ্গল শক্তিকে মোকাবিলা করা যাবে। এই সময় যে দুর্ধর্ষ মঙ্গল জাতি, তাদের নেতৃত্বে অভিযান চালানো হয়েছিল দিল্লির কাছাকাছিতে। তো সেই জন্য একটা চিন্তা ছিল যে এই যে দুর্ধর্ষ মঙ্গল শক্তি, এদেরকে কি করে আটকানো যাবে, কি করে মোকাবিলা করা যাবে। এটা 2 নম্বর সমস্যা ছিল, এটা খুব ঘোরতর সমস্যা ছিল একটা। তৃতীয় হচ্ছে কিভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে তার মৃত্যুর পরে তার উত্তরাধিকারী গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারে। এটা উনি 3 নম্বর পয়েন্টটা উনি কেন ভাবলেন, কেননা কুতুবউদ্দিনের বংশ আর ইলতুৎমিশের বংশ কিন্তু এক নয়। ইলতুৎমিশ কিন্তু কুতুবউদ্দিনের জামাই, ছেলে নয়, তার জন্য দুজনের বংশ আলাদা। তো ইলতুৎমিশ চাইছিলেন, 3য় পয়েন্টটাতে ইলতুৎমিশ চাইছিলেন যে তার উত্তরাধিকারীরা, মানে তার যে ছেলে হবে, তারপর তার যে ছেলে হবে, তারাই যেন এই সুলতানের সিংহাসনে বসে কোনো রকম ঝামেলা ছাড়াই। যেহেতু ইলতুৎমিশের বংশধরেরা কেউই কুতুবউদ্দিনের বংশধর নয়, তাই উনি চাইছিলেন যে তার উত্তরাধিকারীরা তার মৃত্যুর পরে যেন এই সিংহাসনে কোনো রকম ঝামেলা ছাড়াই বসতে পারে। এই 3টে সমস্যা। তাহলে 1 নম্বর সমস্যা কি? 3টে সমস্যার 1 নম্বর সমস্যা হলো কিভাবে আভ্যন্তরীণ বিদ্রোহ দমন করবেন। 2 নম্বর হচ্ছে কিভাবে দুর্ধর্ষ মঙ্গল শক্তির মোকাবিলা করবেন বা আটকাবেন। 3 নম্বর হচ্ছে কিভাবে একটা স্থায়ী রাজবংশ প্রতিষ্ঠা করে যাবেন যাতে তার মৃত্যুর পরে তার উত্তরাধিকারীরা কোনো রকম গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারে।
তিনটে সমস্যা। এবার এই তিনটে সমস্যা কি করে ইলতুৎমিশ সমাধান করলেন? দেখো, এত বছর উনি রাজত্ব করেছেন, সুতরাং সমস্যা তো নিশ্চয়ই সমাধান করেছেন। তো কি করে সমাধান করলেন? না, প্রথম সমস্যাটা কি ছিল? প্রথম সমস্যা ছিল কিভাবে আভ্যন্তরীণ বিদ্রোহগুলোকে দমন করবেন। তো ইলতুৎমিশ ক্রমাগত যুদ্ধ করে বিদ্রোহীদের দমন করেন। ইলতুৎমিশ বিদ্রোহ দমন করার জন্য ক্রমাগত যুদ্ধ করলেন এবং তারপর বিদ্রোহগুলোকে দমন করলেন। 2 নম্বরের জন্য কি করলেন? তিনি কৌশল করে মঙ্গলদের সঙ্গে সরাসরি যুদ্ধ করার সম্ভাবনা এড়িয়ে গেলেন। এই যে মঙ্গলরা দুর্ধর্ষ জাতি, খুব শক্তিশালী জাতি, তাদের সাথে সরাসরি যুদ্ধে গেলেনই না, তাদেরকে এড়িয়ে গেলেন, তাদের পথ থেকে সরে গেলেন। তো যুদ্ধটা হলো না। 3 নম্বর সমস্যা ছিল যে ইলতুৎমিশকে একটা স্থায়ী রাজবংশ প্রতিষ্ঠা করে যেতে হবে। তো ইলতুৎমিশ ক্রমাগত যুদ্ধ করে বিদ্রোহ দমন করলেন, আর মোকাবিলা করে সরাসরি যুদ্ধে না গিয়ে এড়িয়ে গেলেন মঙ্গলদেরকে। আর 3য় নম্বর হচ্ছে, এছাড়া তিনি একটি রাজবংশ তৈরি করে যেতে পেরেছিলেন। দিল্লির জনসাধারণের মনে তিনি বংশগত শাসনের একটি ধারা তৈরি করতে পেরেছিলেন। তার বংশের শাসকরা তার মৃত্যুর পরেও 30 বছর শাসন করেছিল। তাহলেও তিনটি সমস্যার তিনি সমাধান করে ফেললেন। তাহলে এটা প্রশ্ন আসতে পারে একটা, ইলতুৎমিশের সময়ে দিল্লি সুলতানির সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? এটা তৈরি করে নিজেদের খাতায় লিখে রাখো, এটা নিজেদের খাতায় তৈরি করে রাখো। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ইলতুৎমিশের সময়ে দিল্লি সুলতানির সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল, এটা লিখে রাখবে। আচ্ছা, এবার ইলতুৎমিশের স্বার্থ, এবার ইলতুৎমিশ মারা গেলেন 1236-এ। আচ্ছা, ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন সুলতান রাজিয়া। রাজিয়া একজন মেয়ে। আচ্ছা, তার শাসনকাল, রাজিয়ার শাসনকাল ছিল 1236 থেকে 40, খুব অল্প সময়ের জন্য, 4 বছরের মতো। দিল্লি সুলতানির ইতিহাসে 2 ভাবে উল্লেখযোগ্য হয়ে উঠেছিল। আচ্ছা, এই যে রাজিয়ার সিংহাসন সুলতান হয়ে যাওয়াটা, এটা দিল্লির ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। একটা ঘটনা তোমরা মনে হয় একটা আঁচ করতে পারছো, সেটা হচ্ছে রাজিয়া নামটা শুনে মেয়ের মতো লাগছে। একজন মেয়ে, এই প্রথম একজন মেয়ে সুলতান হচ্ছে, একজন মেয়ে সিংহাসনে বসছে, একজন মেয়ে এত বড় সাম্রাজ্যকে শাসন করবে, এই প্রথম। দেখো, দিল্লি সুলতানির ইতিহাসে 2 ভাবে উল্লেখযোগ্য হয়ে আছে এই ঘটনাটা। কি না, প্রথমত হচ্ছে এই প্রথম ও শেষবার একজন নারী দিল্লির মসনদে বসেছিলেন। অনেক বড় ব্যাপার এটা, যে এই প্রথম ইতিহাসে, এই প্রথম এবং শেষবার একজন নারী দিল্লির মসনদে বসলেন। আর দ্বিতীয়ত এটা আরও কেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সুলতান ও তুর্কি অভিজাত, অর্থাৎ এদেরকে চিহলগানি বলা হতো, চিহলগানির সদস্যদের মধ্যে সম্পর্ক জটিল আকার ধারণ করেছিল এই সময়। সুলতানের সাথে অভিজাতদের সম্পর্ক খুব খারাপ হয়ে গিয়েছিল এই সময়। কেন, তার একটু আইডিয়া নিশ্চয়ই করতে পারছো। সেটা হচ্ছে একজন মেয়ে সিংহাসনে বসেছে এবং একজন মেয়ে এত বড় একটা সাম্রাজ্য শাসন করবে, সেটা খুব স্বাভাবিক যে অভিজাতরা মেনে নিতে পারেনি। যার জন্য সুলতানের সাথে, মানে রাজিয়ার সাথে অভিজাতদের, তুর্কি যে অভিজাতরা ছিল, তাদের একটা বড় ধরনের গন্ডগোল বাঁধে। যার জন্য দেখো, রাজিয়া কিন্তু খুব অল্প সময়ের জন্য শাসন করেছিলেন, যদিও তিনি প্রথম লাইনটাই লেখা আছে যে ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন সুলতান রাজিয়া। তার মানে তার যতগুলো ছেলে মেয়ে ছিল তাদের মধ্যে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ছিলেন কিন্তু এই রাজিয়া। আচ্ছা, এর আগে একটু টুকরো কথা দেখো, পাশে একটা টুকরো কথা আছে, এটা পড়ে নেওয়া দরকার। বলেছে, রাজিয়া একজন নারী হলেও তার উপাধি সুলতান, সুলতানা নয়। আরবি ভাষায় সুলতানা শব্দের অর্থ হলো সুলতানের স্ত্রী, কিন্তু রাজিয়া কোনো সুলতানের স্ত্রী ছিলেন না। রাজিয়া তার মুদ্রায় নিজেকে সুলতান বলে দাবি করেছেন। ওই যুগের একজন ঐতিহাসিক মিনহাজ-ই সিরাজ রাজিয়াকে সুলতান বলেই উল্লেখ করেছেন। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস দাগ নিয়ে নাও, সেটা হচ্ছে মিনহাজ-ই সিরাজ, ইনি একজন ঐতিহাসিক, খুব নামকরা একজন ঐতিহাসিক। তো এরকম আসতে পারে যে মিনহাজ-ই সিরাজ কে, তখন তোমাকে লিখতে হবে ইনি একজন ঐতিহাসিক। আচ্ছা, তারপর দেখো, রাজিয়া সিংহাসনে বসেছিলেন সেনাবাহিনী, অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেদের সমর্থন নিয়ে। উলেমার আপত্তি থাকা সত্ত্বেও রাজিয়া অমুসলিমদের উপর জিজিয়া কর তুলে নেন। অমুসলিমদের উপর যে জিজিয়া কর ছিল সেটা তিনি তুলে নিয়েছিলেন এবং অমুসলমানদের তিনি সমর্থনও পেয়েছিলেন।
তাহলে রাজিয়া কার কার সমর্থনে সিংহাসনে বসলেন? সেনাবাহিনীর সমর্থন পেয়েছিলেন, অভিজাতদের একটা অংশের সমর্থন পেয়েছিলেন এবং দিল্লির সাধারণ মানুষের সমর্থন পেয়েছিলেন। অন্যদিকে তুর্কি অভিজাতরা মনে করেছিল যে রাজিয়া অতুর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিচ্ছেন, যারা অতুর্কি ছিল তাদেরকে বেশি গুরুত্ব দিয়েছিল বলে তুর্কি অভিজাতরা মনে করছিল। এর ফলে দিল্লির বাইরে যেসব তুর্কি অভিজাতরা ছিল তারা গোড়া থেকেই রাজিয়ার বিরোধিতা করতে শুরু করে। তাহলে এটা প্রশ্ন হতে পারে যে রাজিয়া সিংহাসনে বসার জন্য কার কার সমর্থন পেয়েছিলেন এবং কারা কারা তার বিরোধিতা করেছিলেন। তাহলে প্রশ্নটা লেখো যে কারা কারা রাজিয়াকে সমর্থন করেন, সিংহাসনে বসার জন্য কারা কারা রাজিয়াকে সমর্থন করেন ও কারা কারা বিরোধিতা করেন। সিংহাসনে বসার জন্য কারা কারা রাজিয়াকে সমর্থন করেন ও কারা কারা বিরোধিতা করেন। সিংহাসনে বসার জন্য কারা কারা রাজিয়াকে সমর্থন করেছিলেন এবং কারা কারা রাজিয়াকে বিরোধিতা করেছিলেন। আরও একজন বিরোধিতা করেছিলেন, পরের পেজে আছে। এছাড়া রাজপুত শক্তিও তার শাসনের বিরোধী ছিলেন। তাহলে কারা কারা সমর্থন করেছিলেন রাজিয়াকে? না, সেনাবাহিনী, অভিজাতের একাংশ এবং দিল্লির সাধারণ মানুষ। কারা কারা বিরোধিতা করেছিলেন? না, তুর্কি অভিজাতরা এবং রাজপুত শক্তি রাজিয়ার বিরোধিতা করেছিলেন। আচ্ছা, রাজিয়া কিছু বিদ্রোহ দমন করলেও মাত্র 3.5 বছরের বেশি তার শাসন টেকেনি। আমরা আগেই দেখলাম রাজিয়ার শাসনকাল খুব কম সময় ছিল, 1236 থেকে 1240 মতো। আচ্ছা, এরপরে এদিকে টুকরো কথাটা একটু পড়ে নিই আমরা। আছে তুর্কানি চিহলগানি বা বন্দেগানি চিহলগানি। দেখো, তুর্কানি চিহলগানি কথার আক্ষরিক মানে হলো 40 জন তুর্কি। তুর্কান-ই চিহলগানি মানে হচ্ছে 40 জন তুর্কি বা 40 জন তুর্কি পরিবার। এরা খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে ক্ষমতাশালী হয়ে উঠেছিল। তাহলে এরকম প্রশ্ন আসতে পারে, তুর্কানি চিহলগানি কি বা তুর্কানি চিহলগানির কথার অর্থ কি? তুর্কান-ই চিহলগানি কথার অর্থ হলো 40 জন তুর্কি বা 40টি তুর্কি পরিবার। আর বন্দেগানি চিহলগানি মানে অর্থ কি? না, বন্দেগানি চিহলগানি কথার মানে হলো 40 জন বান্দা। বান্দা মানে সেবক। আচ্ছা, বান্দা মানে সেবক, আচ্ছা লিখেও দিয়েছে, বান্দা মানে সেবক বা অনুগামী। এই দুটি কথা দিয়েই ইলতুৎমিশের অনুগত যোদ্ধাদের বোঝানো হতো। নামে তুর্কি হলেও এদের সবাই জাতিগতভাবে তুর্কি ছিল না। সংখ্যার দিক থেকেও তারা 40 জনের বেশি, অনেক বেশি ছিল। এরাই ছিল ত্রয়োদশ শতকে সুলতানি শাসন ব্যবস্থার প্রধান স্তম্ভ। এদের মধ্যে থেকেই গিয়াসউদ্দিন বলবন পরে সুলতান হয়েছিলেন। আমরা জানি যে আমরা আগে দেখলাম যে তোমার হচ্ছে ওই যে লিস্টটা আমরা দেখলাম, সেখানে আমরা দেখলাম ইলতুৎমিশ এবং তার বংশধরদের পরেই গিয়াসউদ্দিন বলবন সুলতান হলেন। এই যে গিয়াসউদ্দিন বলবন তাহলে এদের একজন সেবক ছিলেন। দেখেছো, গিয়াসউদ্দিন বলবন এই বন্দেগানি চিহলগানির একজন সদস্য ছিলেন, মানে তাহলে ওই ইলতুৎমিশেরই একজন সেবক ছিলেন। পরে সেই সেবকই সুলতান হয়ে গেলেন। এটা মনে রাখার মতো একটা বিষয়। আচ্ছা, তাহলে আমরা এখনো পর্যন্ত আমরা যেখানে যে লিস্টটা দেখেছিলাম তার মধ্যে দেখলাম কুতুবউদ্দিন আইবক রাজত্ব করা হয়ে গেল। ইলতুৎমিশ এবং তার বংশধরদের, যেমন রাজিয়া বা তার একটা ছেলে, তাদেরও সাম্রাজ্য করা হয়ে গেল। এবার আসবেন গিয়াসউদ্দিন বলবন। এবার আমরা দেখব গিয়াসউদ্দিন বলবনকে। আচ্ছা, তাহলে এখান থেকে টুকরো কথা থেকে এরকম প্রশ্ন হতে পারে, তুর্কানি চিহলগানি কি আর বন্দেগানি চিহলগানি কি, এইটুকু শুধু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে যে অংশটা আমরা পাবো, এখানে গিয়াসউদ্দিন বলবন আসবে বা গিয়াসউদ্দিনের বলবনের শাসন করার সময় এসেছে। এবার পড়ে নিয়ে একটু দেখো, সুলতানির বিস্তার ও স্থায়িত্ব দান গিয়াসউদ্দিন বলবন। 1240 খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যু হয়। এরপর কয়েক বছর দিল্লি তুর্কি অভিজাতদের সঙ্গে সুলতান ইলতুৎমিশের বংশধরদের ক্ষমতা দখলের লড়াই চলেছিল। ইলতুৎমিশের ছেলে নাসিরউদ্দিন মাহমুদ শাহের রাজত্বকালে 1246 থেকে 66 খ্রিস্টাব্দ পর্যন্ত একজন তুর্কি আমির ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন। তার নাম গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন আসলে ইলতুৎমিশের ওই বন্দেগানি চিহলগানিরই একজন সেবক ছিলেন এবং তিনি কি করলেন, এদেরকে হাঁটিয়ে দিয়ে মানে তোমার হচ্ছে ইলতুৎমিশের বংশধরদেরকে সরিয়ে দিয়ে নিজে সুলতান হয়ে বসলেন গিয়াসউদ্দিন বলবন। 1266 খ্রিস্টাব্দে তিনি নিজেই সুলতান হন। ইলতুৎমিশের বংশের শাসনকালের
অবসান ঘটে, শুরু হয় এক নতুন অধ্যায়। এরপর থেকে বলবন ও তার উত্তরাধিকারীরা আরও প্রায় 3.5 দশক শাসন করেছিলেন। তাহলে এই এসে গেল গিয়াসুদ্দিন বলবন। গিয়াসুদ্দিন বলবন শাসক হয়ে গেলেন এবং তার উত্তরাধিকারীরাও বেশ কিছুদিন দিল্লি শাসন করলেন। বলবন এক শক্তিশালী কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করেন। এই সময়ে দিল্লি সুলতানির প্রধান সমস্যা ছিল ভিতরের বিদ্রোহ। বলবন কঠোর হাতে সেগুলিকে দমন করেছিলেন। রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি করার জন্য তিনি দরবারে সিজদা ও পাইপস প্রথা চালু করেছিলেন। তাহলে এটা প্রশ্ন হতে পারে, সিজদা ও পাইপস প্রথা কে চালু করেছিলেন? বলবন চালু করেছিলেন। অভিজাতদের থেকে সুলতানের ক্ষমতা যে বেশি তা বোঝানোর জন্য প্রথাগুলি চালু করা হয়েছিল। এই প্রথা দুটো কী ছিল সেটা আমরা এই টুকরো কথাতে পড়ে নেব। দেখো, সিজদা ও পাইপস, এই দুটি ছিল পারসিক প্রথা। বলবন নিজেকে পারস্যের কিংবদন্তি নায়কের বংশধর ভাবতেন। রাজ দরবারে তিনি জাঁকজমকপূর্ণ উৎসব পালন করতেন। সিজদার অর্থ, এরকম প্রশ্ন আসতে পারে, সিজদা ও পাইপস কি? লিখে নাও বা দাগ নিয়ে নাও। সিজদা ও পাইপস কি? না, সিজদার অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা, আর সুলতানের পদযুগল চুম্বন করাকে বলা হতো পাইপস। তাহলে সাষ্টাঙ্গে প্রণাম করা সিজদা, আর পাইপস হলো সুলতানের পদযুগল চুম্বন করা। এগুলি ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক। তাহলে প্রশ্ন আসতে পারে, সিজদা ও পাইপস কে চালু করেন প্রথা, আর সিজদা ও পাইপস কি লিখতে হবে তখন। সিজদা হলো সাষ্টাঙ্গ প্রণাম করা এবং পাইপস হলো সুলতানের পদযুগল চুম্বন করা। আচ্ছা, দিল্লি সুলতানিতে যখন এই সব ঘটনা ঘটছে সেই সময়টা ছিল ত্রয়োদশ শতক। এই শতকে গঙ্গা ও যমুনার মধ্যবর্তী দোয়াব অঞ্চলে সুলতানি শাসনের ভিত পাকা হয়। সুলতানরা বন কেটে ফেলে, শিকারী ও পশুপালকদের তাড়িয়ে দিয়ে ওই এলাকাকে কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করেছিলেন। তারা কৃষকদের মধ্যে জমি বিলি করেন, তৈরি হয় নতুন নতুন শহর ও দুর্গ। তাহলে সুলতানি শাসন এই সময় বিস্তার লাভ করছে গিয়াসুদ্দিন বলবনের সময়কালে। আচ্ছা, এটা হলো। তাহলে এই প্রশ্নগুলো, এখানে যে শর্ট প্রশ্নগুলো বললাম, তুর্কানি, চেহেলগানি, এইগুলো তাহলে তোমরা লিখে নিও খাতাতে, এবং এখানে সিজদা, পাইপস এটাও লিখে নিও। আচ্ছা, তারপরে এবার দেখো সুলতানি ও উত্তরাধিকার। সুলতানির প্রধান শাসক হলেন সুলতান, কিন্তু একজন সুলতান মারা গেলে তারপরে কে সিংহাসনে বসবে তা নিয়ে অনেক সময় সমস্যা দেখা দিত। ইলতুৎমিশের মৃত্যু হয় 1236-এ। পর থেকে আলাউদ্দিন খলজির সিংহাসনে বসার সময়ের 1296 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যে কেটে গিয়েছিল 60 বছর। এই 60 বছরে 10 জন সুলতান দিল্লিতে শাসন করেছিলেন। উত্তরাধিকারের কোনো সাধারণ নিয়ম নীতি এই সময় ছিল না। এর ফলে ঘন ঘন শাসক বদল হয়েছে, শাসনের ভিত নড়বড়ে হয়ে গেছে। বর্তমান সুলতানের সন্তান বা বংশধর পরবর্তী সুলতান হবেন কি না তার কোনো ঠিক ছিল না। অভিজাতরা বিদ্রোহ করে আগের সুলতানের বংশধরকে সরিয়ে দিয়ে নিজেই শাসক হয়ে বসেছে। ত্রয়োদশ শতকে দিল্লি সুলতানিতে এমন ঘটনা একাধিকবার ঘটেছে। হ্যাঁ, আমরা দেখলাম অনেকগুলো রাজবংশ পরপর চেঞ্জ হয়েছে, পরপর এসেছে, বেশ কতগুলো আমাদের দেখা হয়ে গেল। আচ্ছা, তো যে লিস্টটা আমরা বানিয়েছিলাম আগে, ওটার দিকে আরেকবার চোখ রাখবো। সেটাতে আমরা দেখেছিলাম কুতুবউদ্দিন আইবক, তারপর ইলতুৎমিশ আর তার বংশধরেরা, গিয়াসুদ্দিন বলবন, এই পর্যন্ত আমরা পড়েছি। এরপর আসছে খলজি বংশ। এই এতবার, মানে এই অল্প সময়ের মধ্যে এই এতবার রাজবংশ চেঞ্জ হওয়াতে, মানে সুলতানরা কতবার তাদের সিংহাসন কতগুলো বংশের মধ্যে স্থানান্তরিত হয়েছে, এতগুলো পরিবর্তন হয়েছে, সেইটাই আমরা এখানে পড়লাম যে সুলতান আর তাদের উত্তরাধিকাররা কতবার এইভাবে পরিবর্তন হতে থেকেছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দাক্ষিণাত্যে সুলতানির বিস্তার, আলাউদ্দিন খলজি। আচ্ছা, এটা এই জন্য একটা দাক্ষিণাত্যে সুলতানির বিস্তার এই জন্য হেডলাইন দেওয়া হয়েছে, কেন কি এই আলাউদ্দিন খলজি এসে সুলতানাতটা অনেক বিস্তৃতি ঘটিয়েছিল। উত্তর ভারতে তো এমনিতেই ছিল, তার মধ্যে দক্ষিণ ভারতেও তুর্কিদের শাসন পাকা করেছিল, তুর্কিদের শাসন অনেকটাই বাড়িয়েছিল আলাউদ্দিন খলজি। আচ্ছা, তার আগে টুকরো কথাটা পড়ে নেব, ভীষণ ইম্পর্ট্যান্ট এই জায়গাটা। সেটা হচ্ছে খলজি বিপ্লব।
দেখো 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবানির বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। আচ্ছা, এটা কিন্তু একটা শর্ট প্রশ্ন করে আসতে পারে যে খলজি বিপ্লব কাকে বলে। তো সেক্ষেত্রে আমি লিখবো এখান থেকে 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবানির বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে দিল্লিতে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়। তার বদলে খলজি, তুর্কি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। তাহলে এবার আসছে খলজি বংশ। দেখো এখান থেকে পড়বো জালালউদ্দিন খলজি ছিলেন, জালালউদ্দিন ফিরোজ খলজি খলজি বংশের প্রতিষ্ঠা করেছিলেন এখানে। হ্যাঁ, তো এবার আমরা পড়বো আলাউদ্দিন খলজি। প্রথম দিকে তুর্কি সুলতানদের শাসনকালে উত্তর ভারতের গাঙ্গেয় অববাহিকায় সুলতানি শাসনের ভিত পাকা হয়েছিল। এরপর সুলতানরা দাক্ষিণাত্যের ক্ষমতা বিস্তারে মন দেন। আচ্ছা, এরপর সুলতানরা দাক্ষিণাত্যে ক্ষমতা বিস্তারে মন দেন। আলাউদ্দিন খলজি দিল্লির প্রথম সুলতান, যিনি দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান। এটা দাগ নিয়ে নাও একটু। আলাউদ্দিন খলজি দিল্লির প্রথম সুলতান, যিনি দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান। এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন তার সেনাপতি মালিক কাফুর। তো একটা প্রশ্ন এটাও আসতে পারে, মালিক কাফুর কে? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। তাহলে লিখে নাও এটা একটা 1 নম্বরের প্রশ্ন হতে পারে, মালিক কাফুর কে? আর একটা এখানে বললাম খলজি বিপ্লব কাকে বলে, খলজি বিপ্লব কাকে বলে, আর এখানে মালিক কাফুর কে ছিলেন। আচ্ছা, তারপরে এখানে একটা এখানে একটা ভালো তোমাদের জন্য টাস্ক দেওয়া আছে, সেটা হচ্ছে এবারে ভেবে বলো তো উত্তর ও দক্ষিণ ভারতে বিশাল এলাকা কিভাবে সুলতানরা শাসন করবেন। এই বিষয়ে জানার জন্য পরে দেখো সুলতানদের নিয়ন্ত্রণ অংশটি আছে, এই অংশটা আমরা পড়বো পরে। তার আগে আমরা এটা পড়ে নিই। দিল্লি সুলতানি। দেখো খ্রিস্টীয় চতুর্দশ ও পঞ্চদশ শতকে, খ্রিস্টীয় চতুর্দশ ও পঞ্চদশ শতকে দিল্লি সুলতানির অবস্থা কেমন ছিল সেটা এখানে পড়বো। খ্রিস্টীয় চতুর্দশ শতকের প্রথম 20 বছর খলজি সুলতানরা দিল্লিতে শাসন করেছিলেন। এরপর তুঘলক বংশের সুলতান গিয়াসউদ্দিন তুঘলকের বড় ছেলে মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল 1324 থেকে 1351 উল্লেখযোগ্য। তাহলে এবার এলো তুঘলক বংশ। আবার এখান থেকে আমরা তোমার হচ্ছে এটা মিলিয়ে নেব। খলজি বংশ বললাম, আলাউদ্দিন জালালউদ্দিন খলজি পড়লাম, এবার হচ্ছে তুঘলক বংশ। তুঘলক বংশ এবার পড়তে শুরু করব আমরা। তো এখানে বলছে কি, এই সময় উত্তর আফ্রিকার মরক্কো দেশের তানজিয়ার শহরের অধিবাসী ইবন বতুতা এদেশে এসেছিলেন। তার লেখা ভ্রমণ বিবরণীর নাম অল রিহলা। তাহলে এটাও একটা প্রশ্ন হতে পারে যে তোমার হচ্ছে ইবন বতুতা কার সময়ে ভারতে আসেন, ইবন বতুতা কার সময় ভারতে আসেন, কার সময়? মোহাম্মদ বিন তুগলকের সময়। তাহলে একটা প্রশ্ন লিখে নাও, ইবন বতুতা কার সময় ভারতে আসেন, কিংবা দাগ নিয়ে নাও, ইবন বতুতা কার সময় ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের সময়। এর সাথে আরও একটা প্রশ্ন জুড়ে দেওয়া থাকতে পারে যে ইবন বতুতার লেখা বিবরণীটির নাম কি, ইবন বতুতার লেখা বিবরণীটির নাম কি? অল রিহলা, দাগ নিয়ে নাও একটু। মোহাম্মদ বিন তুগলকের যুগ সম্পর্কে এই গ্রন্থে একটা নির্ভরযোগ্য সূত্র কোনটা? রিহলা। অল রিহলাটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের যুগ সম্পর্কে এই গ্রন্থে একটি উল্লেখযোগ্য সূত্র। তাহলে এখান থেকে বেশ কতগুলো শর্ট প্রশ্ন পেলাম। ইবন বতুতা কার সময় ভারতে আসেন? ইবন বতুতার লেখা ভ্রমণ বিবরণীটির নাম কি? অল রিহলা। বা এরকম করে প্রশ্ন আসতে পারে, অল রিহলা থেকে কার সময়কার ভারতের সম্পর্কে জানা যায়? তো মোহাম্মদ বিন তুগলকের সময়কার ভারত সম্পর্কে জানা যায়। আচ্ছা, এখানে ইবন বতুতা তার একটা ওই গ্রন্থের মধ্যে একটা বিবরণীতে সুন্দর করে ভারতের সেই সময়কার ডাক ব্যবস্থাটার বর্ণনা দিয়েছেন, ওটা একটু চট করে পড়ে নেব। ভারতে ডাকে চিঠিপত্র পাঠাবার দুরকম ব্যবস্থা আছে। ঘোড়ার ডাকের ব্যবস্থাকে উলাক বলা হয়। এই ব্যবস্থায় প্রতি 4 মাইল অন্তর ডাকের ঘোড়া রাখা হয়। পায়ে হাঁটার যে ডাকের ব্যবস্থা আছে তাকে বলা হয় দাওয়া। তাহলে এই ব্যবস্থায় প্রত্যেক মাইলের 1/3 ঘনবসতির একটি গ্রাম থাকে। তাহলে প্রশ্ন হতে পারে যে উলাক ও দাওয়া কি? লিখে নাও,
উলাক ও দাওয়া কি, অথবা দাগ নিয়ে নাও, উলাক ও দাওয়া কি। এই ব্যবস্থায় প্রত্যেক মাইলের 1/3 ঘনবসতির একটি গ্রাম থাকে। গ্রামের বাইরে 3টি তাঁবু থাকে। এই তাঁবুতে ডাকের লোকেরা কোমর বেঁধে রওনা হওয়ার জন্য প্রস্তুত থাকে। এদের প্রত্যেকের হাতে থাকে 2 হাত লম্বা একটি লাঠি। তাহলে 2 হাত লম্বা একটা লাঠি থাকে। প্রত্যেক লাঠির মাথায় কয়েকটি তামার ঘণ্টা বাঁধা থাকে। যখন শহর থেকে সংবাদবাহক রওনা হয় তখন তার হাতে থাকে চিঠি, তার এক হাতে থাকে চিঠি, অন্য হাতে থাকে ঘণ্টা বাঁধা লাঠিটি। এই চিঠি ও লাঠি নিয়ে সে যত দ্রুত সম্ভব দৌড়তে থাকে। দেশে নতুন লোকের আগমন সংবাদ গোয়েন্দা বিভাগের লোকেরা চিঠি লিখে সুলতানকে জানিয়ে দেয়। সে চিঠিতে নবাগতের নাম, তার দেহের ও পোশাক আদির বর্ণনা, সঙ্গীদের সংখ্যা, চাকর বাকর, ঘোড়া ইত্যাদির বিবরণ থাকে। পথে চলার সময় অথবা বিশ্রামের সময় তাদের ব্যবহার কী রকম তাও জানানো হয় চিঠিতে। তো এরকম একটা ডাক ব্যবস্থার বর্ণনার কথা তুলে ধরেছে নিবন্ধবতুতা তার বিবরণী গ্রন্থে। আচ্ছা, তাহলে এখান থেকে এরকম প্রশ্ন হচ্ছে আবার উলাক ও দাওয়া কি। তো সেই ক্ষেত্রে লিখবে যে ঘোড়ায় ডাকের ব্যবস্থাকে বলা হয় উলাক, এবং হাঁটা পায়ে হাঁটা যে ডাকের ব্যবস্থা তাকে বলা হয় দাওয়া। এরকম 1 নম্বরের করে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আজকে পাঠ এই পর্যন্তই থাকবে। যে সমস্ত কাজগুলো দিয়েছি আমি আগের পেজগুলোতে, সেগুলো তোমরা রেডি করো আর আমাকে দেখাও। দেখানোর সময় কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবে না, আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে তোমাদের কিছু প্রশ্ন থাকলে সেখানে করো বা উত্তরগুলো করে দেখাও, ঠিক আছে। তোমার হচ্ছে যদি গ্রুপে দাও তাহলে সেই ক্ষেত্রে সবার প্রবলেম হতে পারে, বারবার SMS ঢোকার জন্য প্রবলেম হতে পারে। তো সেই কারণে কিছু প্রশ্ন থাকলে বা এগুলো লিখে দেখাবার সময় গ্রুপে না দিয়ে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। থ্যাংক ইউ।